একটা শান্ত, নিরিবিলি এবং অন্যরকম গ্রামের খুব কাছাকাছি এসে পড়েছি আমরা। এই জায়গাটার নাম হাটতলা মোড়। 3টে বড় রাস্তা এখানে এসে মিলেছে। একটা রাস্তা এসেছে মানকড় স্টেশনের দিক থেকে। আমরা কলকাতা থেকে গাড়িতে এই রাস্তা ধরেই এসেছি। অন্য একটা রাস্তা গেছে গুসকরার দিকে, আর 3 নম্বর রাস্তাটা আমাদেরই গন্তব্য। এই রাস্তা ধরেই আমরা এখন যাব একটা আশ্চর্য গ্রামে। গ্রামের নাম লবণধর। আমরা গাড়িটা এই হাটতলা মোড়ে রেখে দিচ্ছি, কেননা গ্রামের ছোট রাস্তা দিয়ে বড় 4 চাকা নিয়ে যাওয়া খুবই মুশকিল। এছাড়া আমাদের 4 পেয়ে ছানাটাকে নিয়ে না টানহাচড়া করব না। ওকে আমাদের বহুদিনের সঙ্গী গাড়ির পাইলট অভিজিতের কাছে রেখে যাচ্ছি। এই দেখুন, গল্পটা শুরু করেছি মাঝখান থেকে। কোথায় যাব বলেছি, কিন্তু কেন যাব তা কিন্তু খোলসা করিনি। আর এই হাটতলা মোড়ে আসার চমৎকার অভিজ্ঞতাটাও তো একটু আপনাদেরকে বলা দরকার। আপনাদেরকে স্বাগত জানাই। বহুদিন পরে আজ আবার এলাম। চলুন আজ এক নতুন ধরনের জায়গার সন্ধানে বেরিয়ে পড়ি। কলকাতা থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ মানে বিদ্যাসাগর সেতু হয়ে NH-19 ধরে সকাল সকাল রওনা দিয়েছি আমরা। প্রায় 3 ঘন্টা পর হাইওয়ের ধারে পেট্রোল পাম্প সংলগ্ন আজাদ হিন্দ ধাবায় এসে দাঁড়ালাম। উদ্দেশ্য একটু ব্রেকফাস্ট সেরে নেওয়া, কারণ আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি। আর এখানকার একটা ভালো ব্যাপার হলো এই যে এটা বেশ বড় এবং খোলামেলা একটা ধাবা। হাইওয়ের পাশে, কিন্তু একেবারে গায়ে গায়ে নয়, ফলে ধুলোময়লা থেকে খানিকটা রক্ষা। তার উপরে এখানে পোষ্যকে নিয়ে বাগান সংলগ্ন বাইরে চেয়ারে বসে খাওয়া দাওয়া করা যায়। ওরাও আনন্দে থাকে, আমরাও খাওয়া দাওয়া সারতে পারি। আমাদের এই 4 পেয়ে ছানাটা, যার নাম তুবড়ি, এখানে বেশ খানিকটা লম্ফজম্প সেরে নিল। আমরাও গা হাত পায়ের জড়তা কাটিয়ে পেট ভর্তি হৃদয়ে আবার যাওয়া শুরু করলাম। মানকড় স্টেশনের পাশ দিয়ে লেভেল ক্রসিং পেরিয়ে এগোতে থাকলাম। বুঝতেই পারছেন, ট্রেন এলে মানকড়েই নামতে হবে। তারপরে এখান থেকে একটা টোটো নিয়ে 11 কিলোমিটার দূরে লবণধর গ্রামে পৌঁছানো কোনো ব্যাপারই নয়। তবে আমরা গাড়িটাকে স্টেশন থেকে 5-6 কিলোমিটার দূরে এই হাটতলা মোড়ে রাখলাম। আর আগেই বলেছি, আমাদের তুবড়ি গাড়িতেই রইল। এখান থেকে 500 টাকায় একটা টোটো ভাড়া করলাম আমরা। যার গাড়ি সে লবণধর গ্রামেরই ছেলে, নাম চাঁদ আকুরে। ওর কথা পরে বলছি। এখান থেকে কিলোমিটার 5 দূরে লবণধর গ্রামের উদ্দেশ্যে এবার আমরা বেরিয়ে পড়লাম। হাটতলা মোড়ের পাশে ছোটখাটো এই বাজারটা পার করে এগোতেই চারপাশ হঠাৎ খুব শুনশান হয়ে গেল। ফেব্রুয়ারির হালকা উষ্ণতায় ঝরা পাতা আর ধুলোমাখা দিগন্ত ছোঁয়া প্রকৃতিকে দুপাশে রেখে মানকড় রোড ধরে আমরা এগিয়ে চলেছি। যেতে যেতে দেখে নিচ্ছি সেচের ক্যানাল, ক্ষেত জমি, জলাশয়, গ্রামের বাড়িঘর আর একটা খোলামেলা হাওয়াভাসীর মন ভোলানো পরিবেশ। তারপরে হঠাৎ করে বড় রাস্তা ছেড়ে বাঁদিকে নিচের ছোট রাস্তায় টোটোর চাকা নামতেই নিমেষে পাল্টে গেল প্রকৃতি। আমরা ঢুকে পড়লাম শাল, মহুয়া, ইউক্যালিপটাস ও আরো কত জানা অজানা ছোট বড় গাছের জঙ্গলে। এখানে আলোর ছায়া, তাপেরও ছায়া। এখানে কানের জানলা দিয়ে পাতা ঝরার মৃদু শব্দ আর অচিন পাখির কাকলি হৃদয়ে এসে পৌঁছায়। বর্ষার জল ধরে রাখার ক্যানালকে পাশে রেখে ছোট রাস্তা দিয়ে এগোতে এগোতে আমাদের টোটো চালক চাঁদের কাছ থেকে এলাকার গল্প শুনতে থাকলাম আর চলতেও থাকলাম। আমার নাম চাঁদ আকুরে, ফোন নাম্বার 9679461836। আমার এখানেই বাড়ি, জঙ্গলের পাশে। আচ্ছা, রাত্রিবেলা এই এলাকাটা কি হয়? লোকজন যাতায়াত করে এখান থেকে? যাতায়াত করে। এখানে কি বন্য জন্তু আছে? সব আছে, সব রকমেরই থাকে। ময়ূরও আছে জঙ্গলের মধ্যে। আচ্ছা, আর এমনি কি ধরনের জন্তু থাকে? এমনি সব রকমেরই থাকে। একবার দুবার হাতিও চলে আসে, আক্রমণ করে বাড়ি ঘরে নাকি? এটা আক্রমণ করে, ওই যে ধানের গোলা থাকে সেগুলোকে ফুটিয়ে দেয়। আর এটা সন্ধ্যে 7টার পর এইদিকে কেউ চলাচল করে। এমনি চোর ডাকাত এসবের ভয় কি আছে? আগে ভয় ছিল, এখন মোটামুটি শান্ত আর কি। জঙ্গলে ঘেরা শান্ত এই গ্রামের মানুষজন অনেকেই মানকড়ে যায় কাজ করতে। যারা গ্রামেই থেকে যায় তাদের কেউ চাষবাস করে, কেউ শালপাতার থালা বানায়, কেউ বা টোটো চালায়। এইরকম সাধারণ সব কাজকর্ম করেই গ্রামের লোকেদের দিন গুজরান হয়। আশেপাশে জঙ্গলের পাশে ছোট ছোট গাছ আছে, সেগুলোতে ছোট ছোট ফল হয়। সেটাকে আমাদের এখানে বাংলা ভাষায় পিয়াল পাকা বলা হয়। সেইগুলো সব এখানকার যে মহিলারা আছে তারা এখান থেকে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। স্কুলে, বাজারে, সব জায়গায় 5 টাকা করে, মানে ছোট্ট পার একটা
ঠোঙার মধ্যে দেয়, এই কাগজ পাতার ঠোঙাতে। কেমন দেখতে হয়? লাল লাল গাছ গাছ হ্যাঁ, লাল লাল কালো কালো সব রকমেরই হয়, মানে পাকলে কালো হয়ে যায়, তার কিছুটা লাল থাকে। এই সামনে ছোট ছোট গাছগুলোই আছে। কোনগুলো এখন এগুলো? বুঝতে পারা যাচ্ছে না। এখন বুঝতে পারা যাচ্ছে না। ও পরে গরমকালে এগুলো। এই যে গাছটা মাঝে দেখতে পাচ্ছেন, এরকম টাইপের গাছ, ওই ওর থেকে বড় হবে না, আচ্ছা, ওরকমই ও ওই এক গাছটার গাছ মতোই করে size। ধরে থাকে। চারপাশে একটা আপাত অগোছালো ভাব, মাটিতে পড়ে থাকা অজস্র শুকনো পাতা, ডালপালা, ধুলো ঢাকা গাছগাছালি, রুক্ষ উদাসীনতার সঙ্গে সবুজ প্রাণের সহাবস্থান। এই সব কিছুর মধ্যেও কিন্তু একটা পরিপাটি যত্ন ও শৃঙ্খলা চোখ এড়ায় না। এখানকার জঙ্গল গভীর নয়, বড় গাছগুলোর নিজেদের মধ্যে কিছুটা করে ফাঁক, একই ধরনের গাছের একটা অঞ্চল ধরে সন্নিবেশ, বড় গাছগুলোর পায়ের কাছে ছোট ছোট গাছ এবং ঝোপঝাড় একটা নির্দিষ্ট উচ্চতা অবধি উঠেই ক্ষান্ত দিয়েছে। ভিতরে ভিতরে পায়ে চলার সরু পথ চলে গেছে, যেন সেই গানটার মতো, এ পথ গেছে কোনখানে তা কে জানে, তা কে জানে। আবার এগিয়ে চললাম। চলার নেশা যে এত মাদকতাময় তা এইসব জায়গায় এলেই ভালো বোঝা যায়। গ্রামে এসে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো চমক। দেখুন এই মন্দিরটি, অন্নপূর্ণা মন্দির। লবণধার গ্রামে ছবি ও আলপনা দিয়ে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছিল এই মন্দির থেকেই। পূর্ব বর্ধমান জেলার আয়ুষগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত দেবশালা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই এই গ্রামটি পড়ে। পুরাণ ও লোককাহিনীর এক চিত্ররূপময় উপস্থাপনা এই মন্দিরের ভিতর ও বাইরের দেওয়ালে। অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থা এই সমস্ত সৌন্দর্যায়ন ও গ্রামকে বাইরের জগতের কাছে উপস্থাপনার দায়িত্ব নিয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে থেকে এবং রাজ্যের মধ্যে নানা জায়গা থেকে এসে শিল্পীরা এখানে ছবি ও আলপনা এঁকেছেন। শান্তিনিকেতনের কলাভবনের শিল্পীরাও এখানে অপূর্ব সব ছবি এঁকে গিয়েছেন। মন্দিরের ভিতরটি অত্যন্ত পরিষ্কার, কারুকৃতি শোভিত, কিন্তু দেখলাম প্রতিমার মুখ ঢাকা। জানতে পারলাম যে শুধু পুজোর সময় খোলা হয়। পাশের এই বাড়িটিতে এখন পর্যটকদের থাকার ব্যবস্থা হয়েছে। এই বাড়ির মালিক এখন অন্যত্র থাকেন। ওনাকে ফোন করে এখানে থাকার আনন্দ পেতে পারেন যে কেউ। খোঁজ খবর রাখি, মানে উনি লোকজনকে, মানে একটা গ্রুপ আছে, বেসিক ব্যবস্থা ওনারা থাকছেন। নিজে আমি সার্ভিস করি, এটা একটা নন প্রফিটেবল, একটা জাস্ট আমি কোনো এক্সট্রা যা হয় সেটা আমরা একসাথে আসি। আচ্ছা, মানে একটা বন্ধুদের এখানে কেউ আপনারা থাকছেন, এটা মানে এটা তো এই গ্রামের অর্থনীতির পক্ষেও ভালো আর আমাদের মনের পক্ষে ভালো। এইটা হচ্ছে সেই 3.5 বছরের। ও এই আঁকাটাই হচ্ছে সেই 3 বছরের বাচ্চার আঁকা। এখান থেকেই শুরু হলো গ্রামের বাড়িগুলোর দেওয়াল অলঙ্করণের সব অপরূপ দৃষ্টান্তগুলি। অলঙ্করণের বিষয়বস্তুর বৈচিত্র্যও অবাক করার মতো। পুরাণের ঘটনাবলী, লোককাহিনী, সমাজ সচেতনতা, পরিবেশ রক্ষা, প্রকৃতি ও গ্রাম্য জীবনের খণ্ডচিত্র কি নেই। যারা এঁকেছেন তাদের নামও বেশিরভাগ ক্ষেত্রেই লেখা আছে, আর আছে ছবি আঁকার সময়কাল। ছবিগুলো যে পাল্টে পাল্টে আঁকা হয় সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। এই দরজাটা দেখেছেন, কি জাঁকজমকপূর্ণ না? দেখতে থাকুন আরও কিছু অলঙ্করণ। শুধু কিছু রং কি কি ম্যাজিক করতে পারে তা দেখতে দেখতে মনে পড়ে গেল দেবব্রত বিশ্বাসের গাওয়া সেই গান, কিছু রং দিও রৌদ্রে আকাশে। একালের রঙের ঔজ্জ্বল্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এবার পৌঁছে গেলাম ইতিহাসের ফেলে আসা জীর্ণ পাতায় দেখা ফ্যাকাশে স্মৃতির অন্দরে। এখানে রং দিয়ে ঢেকে রাখা নেই কিছু, রংকে ঢেকে ফেলেছে সময় নামক ঢেউয়ের নির্দয় ক্ষয়কাজ। পুরনো দালান ও মন্দিরের দেওয়ালে কালচে ছোপ, ফেটে যাওয়া দরজার অক্ষম পাহারা,
খসে যাওয়া পলেস্তারার বেআব্রু স্মৃতিচিহ্ন, যাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে টাইম মেশিনে করে সেকালের সমৃদ্ধ জীবনের কলরলে পৌঁছে যাওয়া যায়। এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা মণিমুক্তর অস্তিত্ব অনুভব করে উঠতে পারি আমরা, একালের পর্যটক দর্শকরা। 1751 শতাব্দে তৈরি এই স্থাপত্য জানিয়ে যায়, যা হারায় তার সবটা হারায় না, যা থাকে তার সবটাও থাকে না। জায়গায় জায়গায় জেগে থাকা টেরাকোটার অপূর্ব কাজগুলো দেখিয়ে দেয়, যেদিন গেছে তা মন্দ নয় মোটেই। এখন শুধু দরকার এই সব কারুশৈলীকে রক্ষা করার একটু উদ্যোগ ও সহমর্মিতা। পুরনো স্থাপত্যের পাশেই অপেক্ষাকৃত নবীন ও অলঙ্কৃত নির্মাণ কার্য মোহিত না করে পারে না। হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম একাল সেকালের সাপলুডোয়ে জীর্ণতা ও নবীনতার দড়ি টানাটানের মধ্যে দিয়ে, সভ্যতা ও প্রকৃতির সহাবস্থানের সীমারেখায়। এখন এসে পড়লাম শালমহুয়ার জঙ্গলের সঙ্গোপনে ঘিরে রাখা এক প্রাকৃতিক বিচরণ ক্ষেত্রে। এই বিশিষ্ট স্থানটি এখানকার আদিবাসী মানুষের উপাসনা স্থল। এটির নাম জাহের থান। প্রকৃতির উপাসক আদিবাসী মানুষেরা ছায়া সুনিবিড় এই ঘেরা স্থানটিতে এসে তাদের ঈশ্বর আরাধনা করে থাকেন। জাহের থান হলো যে কোনো গ্রাম প্রতিষ্ঠার সময় আলাদা করে সরিয়ে রাখা পবিত্র বনভূমির একটি অংশ, যেটি বিশেষ ধর্মীয় উৎসবের সময় ছাড়া আদিবাসী মানুষেরা অন্য কোনো ক্রিয়াকলাপে ব্যবহার করেন। কি অপূর্ব! প্রকৃতিকে কেন্দ্র করে যে জীবন চর্চা ও জীবনবোধ আদিবাসী লোকসমাজে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে এসেছে, তারই এক প্রাণবন্ত দৃষ্টান্ত এখানে সংরক্ষিত হয়ে আছে। মানুষের জীবনে অলঙ্করণ তো শুধু বস্তুর ওপর নয়, মনের ওপরেও প্রয়োজন, তাই না? মনকে নিত্য নতুন সাজে সাজিয়ে নেওয়ার এই প্রক্রিয়া চিরকালের। এই প্রকৃতির কাছে নত হয়েই যেন আমরা বলতে পারি, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তার মানে যেখানে জহেরাও আছে, জহেরাও মানে ডেইটি, সুপ্রিম ডেইটি অফ প্রোডাক্টিভিটি, প্রসপেরিটি অ্যান্ড সেভিয়ার অফ ম্যানকাইন্ড। শরীধরম আর স্বর্ণাইজম বা ইন্ডিয়া, বাংলাদেশ, নেপালের সাঁওতাল যে ট্রাইব, তাদের ভগবান। এগিয়ে চললাম আবারও দূষণহীন পরিবেশে গ্রামের শান্ত জলাশয়কে ঘিরে জীবনযাপনের এই খণ্ডচিত্র দেখতে দেখতে চলতে থাকা বেশ লাগলো। জলের দিকে ধেয়ে আসা হাঁস যেন শহুরে জীবনে আবদ্ধ আমাদের নির্জনতা পিয়াসী হৃদয়ের মতো। এসে পড়লাম লবণধর প্রাথমিক বিদ্যালয়। প্রায় 70 বছরের পুরনো এই স্কুল একটা আস্ত খোলা মাঠকে আগলে নিয়ে অলঙ্করণের সাজ সেজে দাঁড়িয়ে আছে। এবার ফেরবার পালা। জীবন্ত জাদুঘরের আরো কিছু দৃশ্য আপনাদেরকে সামনে তুলে ধরতে ধরতে আমরা এবার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে অন্ধকার নেমেছে, তবু মনের ভেতরটা যেন এখনো আলো হয়ে রয়েছে।